সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ সোমবার 21 চৈত্র 1428 বঙ্গাব্দ, 4 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ। হরিপুরে 8 ঘণ্টাব্যাপী দু গ্রামবাসীর সংঘর্ষ, প্রাণ গেল কুরআন হাফিজের। সিলেটের জৈন্তাপুর উপজেলার হাউতপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিপুর বাজারে রবিবার দিবাগত মধ্যরাত থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে একজন মারা গেছেন। আজ সোমবার 4 এপ্রিল সকাল 7টার দিকে সালেহ আহমদ নামে ওই ব্যক্তি মারা যান। তিনি একজন কোরআনে হাফিজ ও মাওলানা। সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজনের হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। সালেহ আহমদ উপজেলার হাউতপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর খবরটি বাংলাভিউকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার 5 নং ফতেহপুর ইউনিয়নের হাউতপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক আহমদ ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে হরিপুর বাজারে রবিবার দিবাগত রাত 1:30টার থেকে শ্যামপুর ও হাউতপাড়া গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের টানা 8 ঘণ্টার এই সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল 7টার দিকে সালেহ আহমদ সহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপর নির্মমভাবে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা সালেহ আহমদ। এই ঘটনায় আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনার জেরে হাউতপাড়া গ্রামের বাসিন্দারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা আরও মারামারির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। যে কোনো সময় সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে শেষ খবর পাওয়া সোমবার দুপুর 1টা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছেন সিলেট জেলা প্রশাসক মুজিবুর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে পুলিশ। সিলেটের বিবিয়ানায় গ্যাসের সঙ্গে উঠছে বালু, উৎপাদন বন্ধ। রক্ষণাবেক্ষণের কারণে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের 6টি কূপ থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। রোববার 3 এপ্রিল দুপুরের দিকে হঠাৎ প্রায় 45 কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। রোববার ছিল পবিত্র রমজানের প্রথম দিন। চুলায় গ্যাস না পাওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইফতারি তৈরি করতে পারেনি অনেকেই। আবার কোনো কোনো এলাকায় ছিল না বিদ্যুৎ। কূপ থেকে তোলার পর প্রক্রিয়াকরণের মাধ্যমে পাইপলাইনে বিশুদ্ধ গ্যাস সরবরাহ করা হয়, আর গ্যাসের সঙ্গে আসা নানা উপজাত আলাদা করে ফেলা হয়। পেট্রো বাংলা ও শেভরন সূত্র বলছে, দুপুরে হঠাৎ সিলেট বিভাগের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। কোন কূপ থেকে উঠছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, তাই জরুরি ভিত্তিতে 6টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান রোববার গণমাধ্যমকে বলেন, রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের গ্যাস প্রক্রিয়াকরণের 2টি ইউনিটে বেলা 1:15 থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এতে গ্যাসের উৎপাদন কমে গেছে। পুরোপুরি উৎপাদনে ফেরানোর কাজ চলছে। কখন আবার উৎপাদন শুরু হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে রোববার 2 দফা বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রথম দফায় বলা হয়েছে, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্বিতীয় দফা বিবৃতিতে বলা হয়, গ্যাস সরবরাহর ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত। সিলেট নগরের কোর্ট পয়েন্টে নতুন স্থাপিত বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার 3 এপ্রিল রাত 11:15টার দিকে
বন্দরবাজার এলাকার মধুবন সুপারমার্কেটের সামনে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ব্যক্তির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সিলেট মেট্রো হ 113343। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুবন মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। রাত 11:15টার দিকে কোর্ট পয়েন্টে ফুট ওভারব্রিজের খুঁটির পাশেই নতুন করে পুঁতা বৈদ্যুতিক একটি খুঁটি হঠাৎ করে ওই মোটরসাইকেল আরোহীর পিঠে এসে পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এসে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নতুন করে পুঁতে রাখা ওই খুঁটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিল। সেই লাইনে একটি ট্রাকের উপরের অংশ লেগে ওই খুঁটিতে টান পড়ে খুঁটিটি উপড়ে মোটরসাইকেল আরোহীর উপরে এসে পড়ে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ওই বিদ্যুতের খুঁটিটি মাত্র আধ হাত পুঁতে রাখা হয়েছিল, যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের ত্রুটিপূর্ণ কাজকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আরও অভিযোগ, জিন্দাবাজার থেকে বন্দরবাজারের দিকে আসা রাস্তার ডিভাইডারে বসানো প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটি এভাবে অল্প করে পুঁতে রাখা হয়েছে। এই ঘটনার মতো আরও দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তারা জানান। মার্চে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে কম মৃত্যু সিলেটে। গত মার্চ মাসে সারা দেশে মোট 458টি সড়ক দুর্ঘটনায় 589 জন নিহত এবং 647 জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে কম মৃত্যু ঘটেছে সিলেট বিভাগে। সারা দেশে নিহতদের মধ্যে নারী রয়েছেন 61 জন এবং শিশু 96 জন। সোমবার 4 এপ্রিলের তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। দেশের 7টি জাতীয় দৈনিক, 5টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংস্থাটি এই তথ্য জানিয়েছে। সংস্থার প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার বিভাগওয়ারি পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। 117টি দুর্ঘটনায় 141 জন নিহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে 26টি দুর্ঘটনায় 35 জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। 33টি দুর্ঘটনায় 37 জন নিহত। সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় 2টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় 19টি দুর্ঘটনায় 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে 6 জন। এসব দুর্ঘটনার মধ্যে 176টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 221 জন, যা মোট নিহতের 37.52%। মোটরসাইকেল দুর্ঘটনার হার 38.42%। দুর্ঘটনায় 162 জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের 27.50%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 73 জন, অর্থাৎ 12.39%। একই সময়ে 5টি নৌ দুর্ঘটনায় 19 জন নিহত হয়েছে। 11টি রেলপথ দুর্ঘটনায় 17 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। হাওরে ফসল রক্ষা বাঁধে ধস, কৃষকরা শঙ্কিত। সুনামগঞ্জের তাহিরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন হাওরের কয়েকটি ফসল রক্ষা বাঁধ ধসে পড়েছে। গত শনিবার সকালে টাঙ্গুয়া হাওরের নজরখালি বাঁধ ভেঙে প্রায় 550 বিঘা বোরো ফসল তলিয়ে গেছে। ওই দিন রাতে টাঙ্গুয়া হাওরের পার্শ্ববর্তী মাটিয়ান হাওরের আনন্দনগর পঙ্খির খাল ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয়। পরে রাত দিন পরিশ্রম করে কোদাল দিয়ে মাটি কেটে স্বেচ্ছাশ্রমে কৃষকরা কোনো রকমে বাঁধটি রক্ষা করেন। রোববার সকালে মাটিয়ান হাওরের আনন্দনগর পঙ্খির খালের ফসল রক্ষা বাঁধটি পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার। এ সময় জেলা প্রশাসকের কাছে কৃষকরা অভিযোগ করে জানান, ফসল রক্ষা বাঁধে যথাসময়ে মাটির কাজ না করা, মাটির ধুরমোজ, বাঁশ বস্তা না দেওয়ার কারণে সামান্য বৃষ্টিতে বাঁধের মাটি ধসে পড়েছে। আর এক এক করে হুমকিতে পড়ছে বৃহৎ মাটিয়ান, শনিসহ সবকটি হাওরের বড় ফসল রক্ষা বাঁধ। সরেজমিনে গিয়ে দেখা যায় মাটিয়ান হাওরের বোয়ালমারা ক্লোজার বাঁধ, কাউকান্দি, আলমখালী, বড়দল, মেশিনবাড়ি, থাকাঠুকিয়া, কেন্দুয়া নদীর মুখ, শনির হাওরের নান্টুখালী, সাহেবনগর বাঁধগুলোতে নামমাত্র বাঁশ বস্তা দেওয়া আছে। আবার কোনোটিতে মাটি ছাড়া কোনো কিছুই নেই। একদিকে পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, অন্যগুলো বাঁধগুলি পড়ছে হুমকিতে। হাওর পাড়ের কৃষকরা এখন রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন। যখনই বাঁধের অবস্থা খারাপ দেখছেন, তখনই মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে দ্রুত বাঁধে গিয়ে কোদাল বাঁশ নিয়ে বাঁধ রক্ষা করার জন্য।
মাটিয়ান হাওরের ৪৪ নং প্রকল্প আনন্দনগর পঙ্খির কাল বাঁধের প্রকল্প সভাপতি ঝিলিম মিয়া বলেন, বাঁধে শুধু মাটির কাজ ধরা, তারপরেও নিজ উদ্যোগে বাঁশকোটা দিয়ে বাঁধটি রক্ষার জন্য চেষ্টা করছি। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হাওরের বাঁধগুলোর বর্তমান অবস্থা দেখতে হাওর পরিদর্শন করছি। যে বাঁধগুলো দুর্বল রয়েছে বা বৃষ্টিতে ধসে গেছে সে বাঁধগুলোর পিআইসিদের বলছি দ্রুত বাঁশ বস্তা দিয়ে বাঁধ রক্ষা করতে। যারা বাঁধ মেরামত করবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিপ পড়ায় হেনস্থার কথা স্বীকার করলেন অভিযুক্ত পুলিশ সদস্য। কপালে টিপ পড়া নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্থার বিষয়ে স্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেক। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত ও ঘটনার সত্যতা তুলে আনা হবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি বিপ্লব কুমার সরকার। সোমবার ৪ এপ্রিল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে এসব কথা জানান তিনি। ডিসি বিপ্লব বলেন, অভিযোগে ওই নারী কিন্তু পুলিশের সদস্যের নাম ও পদবি বলেননি, শুধু একজন পুলিশ সদস্যের কথা বলেছেন। অভিযোগ পাওয়ার পর আমরা খুব গুরুত্ব সহ তদন্ত শুরু করি। শুরু থেকে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীও ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দেন। পুরো তেজগাঁওয়ে কর্মরত পুলিশের সব সদস্য নিয়ে আমরা একযোগে তদন্তে নামি। সবার নিরলস প্রচেষ্টায় অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করতে সক্ষম হই। অভিযুক্ত নাজমুল তারেক কনস্টেবল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ডিএমপির প্রোটেকশন বিভাগে কর্মরত তিনি। আমরা সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ও অ্যানালগ সব পর্যায়ে তদন্ত করে কনস্টেবল নাজমুলের ব্যাপারে নিশ্চিত হয়েছি। তার মোটরসাইকেল নম্বর ধরেও নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ কি জানতে চাইলে উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সব জায়গায় ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, সংসদেও আলোচনা হচ্ছে। তবে আলোচনা হোক বা না হোক, আমরা প্রত্যেকটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে এক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারী শিক্ষিকা ঘটনার বিবরণ উল্লেখ করে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছেন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেই জিডির তদন্ত করা হবে। ঘটনার বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেক কি জানিয়েছেন এমন প্রশ্নে ডিসি বিপ্লব বলেন, আমরা অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেকের সঙ্গে কথা বলেছি। অভিযোগকারী নারীর সঙ্গে একটি ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেছেন। টিপ পড়া, ইফটিজিং সংক্রান্ত অভিযোগ সম্পর্কে কিছু জানা গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঘটনা ঘটেছে সেটার সত্যতা আমরা পেয়েছি। এখন টিপ পড়া বা ইফটিজিং সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিতে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করব। আমাদের প্রাথমিক কাজ ছিল অভিযুক্তকে শনাক্ত করা, যেহেতু জিডিতে অভিযুক্তের নাম, পদবি ও মোটরসাইকেলের নম্বর পরিপূর্ণ ছিল না, শুধু সংক্ষিপ্ত বিবরণী ছিল। তবে আমরা চেষ্টা করে পরিচয় নিশ্চিত হয়েছি। আরও বাড়ল এলপিজির দাম। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য ১,৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১,৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে। নতুন এ দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিইআরসি। এর আগে গত ৩ মার্চ এলপিজির দাম বাড়ায় বিইআরসি। সে সময় 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য ১,২৪০ টাকা থেকে বাড়িয়ে ১,৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজি প্রতি ৪ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসক সহ কেজি প্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সেই হিসেবে 12 কেজি সিলিন্ডারের এলপিজির মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১,৪৩৯ টাকা। ফলে মার্চের তুলনায় এপ্রিলে গ্রাহককে 12 কেজি সিলিন্ডারে ৪৮ টাকা বেশি দিতে হবে। ঘোষণা অনুযায়ী মোটর গাড়ির জন্য অটো গ্যাসের দামও বর্তমানে মূসক সহ প্রতি লিটার ৬৪.৭৮ টাকা বাড়িয়ে ৬৭.০২ টাকা করা হয়েছে। জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরমোকো। এটি সৌদি কার্গো মূল্য নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। খোঁজ নিয়ে জানা গেছে, এলপিজির দাম সমন্বয় করা হলেও সরকারের বেঁধে দেওয়া দাম মানেন না ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয় এলপিজির সিলিন্ডার। ফলে এলপিজি ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। মুনাফা লুটছে কোম্পানি, ডিলার আর খুচরা ব্যবসায়ী। সোমেশ্বরী নদীতে ডুবে মাদ্রাসা ছাত্র নিখোঁজ।
পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদীতে পানি বাড়ায় ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে কামারখালী ঘাটে নেমে এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের নাম জিহাদ। সে কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদকে ঢাকা একটি মাদ্রাসায় পড়াতে দিয়েছিলেন দুলাল মিয়া। রবিবার রমজান উপলক্ষে বাড়িতে আসে সে। আজ সোমবার পাহাড়ি ঢলের পানিতে সোমেশ্বরীতে ভেসে আসা লাকড়ি কুড়াতে ১ নং বালুঘাট দিয়ে নদীতে নামে জিহাদ। এরপর সে পানিতে তলিয়ে যায়। নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের দুর্গাপুর স্টেশনের লিডার শফিকুল ইসলাম জানান, নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে আমরা ১.৫ ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়েছি। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে, তারা না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের চিঠি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন এ বছরকে দুদেশের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে সম্প্রতি প্রেরিত এক চিঠিতে ব্লিনকেন বলেন, সন্ত্রাস, মানব পাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়। শ্রম, অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় উল্লেখ করে এগুলোর উপর সংলাপের ধারাবাহিকতাকে ব্লিনকেন স্বাগত জানান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও মায়ানমারের রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন। ব্লিনকেন বলেন, দুদেশের অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অর্থবহ করতে ৬ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রীলঙ্কার সকল মন্ত্রীর একযোগে পদত্যাগ। শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। মন্ত্রিসভার ২৬ সদস্য গতকাল রবিবার রাতে এক বৈঠকের পর পদত্যাগ পত্র জমা দেন। দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন এই তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর বিবিসি। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপাকসেও পদত্যাগ করে টুইটারে বলেছেন, তিনি আশা করছেন এটি জনগণ ও সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সহায়তা করবে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে গত বৃহস্পতিবার মধ্যরাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ প্রকাশ করেন কয়েকশো মানুষ। এ সময় প্রেসিডেন্টের বাসভবনেও ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে দেশটিতে গত শনিবার থেকে ৩৬ ঘন্টার কারফিউ চলছে। আজ সোমবার সকাল পর্যন্ত তা বজায় থাকার কথা। উল্লেখ্য, স্বাধীন হওয়ার ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারছে না। এই অবস্থায় বাংলাদেশের কাছে $২৫ কোটি ঋণ চেয়েছিল দেশটি, কিন্তু কোনো সাড়া মেলেনি। বিশ্বে রাশিয়ার যুদ্ধাপরাধের পরিসমাপ্তি চাইলেন জেলেনস্কি। ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন বুচা শহরে সোমবার পর্যন্ত ৪০০ বেসামরিক নাগরিকের লাশ সহ অনেক গণকবরের সন্ধান পাওয়া গেছে। রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় বাহিনী শহর পরিচ্ছন্ন করতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন। এছাড়া এক ভিডিও বক্তব্যে তিনি রাশিয়ার যুদ্ধাপরাধের পরিসমাপ্তি ঘটাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ভলোদিমির জেলেনস্কি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মহাদেশে বিশ্বে অনেক যুদ্ধাপরাধ দেখেছে। পৃথিবীতে রুশ সেনাদের এই অপকর্ম সমাপ্তের সময় এসেছে। এমন কর্মকাণ্ডের জন্য রুশ নেতাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানান জেলেনস্কি। ইউক্রেনে অভিযান চলাকালীন সময়ে সাময়িকভাবে রুশ সেনাদের দখলকৃত অঞ্চলে কি সংঘটিত হয়েছে, মিত্র দেশগুলোকে তার সব তথ্য বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করে জেলেনস্কি রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। আসছে শোবিজের খবরে। প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জিতলেন কে এই আরজ আফতাব। আরজ আফতাব জিতে নিলেন তার জীবনের প্রথম গ্র্যামি। তার মোহাব্বতের জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স ক্যাটাগরিতে ২০২২ সালে গ্র্যামি জিতলেন তিনি। পাকিস্তানের এই সুরকার বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা। তার জয়ে গর্ব অনুভব করছে এশীয় দেশগুলো।
কেননা পাকিস্তান থেকে প্রথমবারের মতো কোনো নারী এই সম্মান পেলেন। গ্র্যামি জেতার পর আরজ আফতাব বলেন, আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনো মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ইয়াচ পার্টি ক্যাটাগরি বলা উচিত। যাই হোক, সকলকে ধন্যবাদ যারা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন, যারা শুনেছেন তাদেরও ধন্যবাদ এটাকে আপন করে নেয়ার জন্য। পাকিস্তানের বাসিন্দা, মা বাবার ঘরে সৌদি আরবে জন্ম হয় আরজ আফতাবের। এরপর লাহোরে বেড়ে ওঠা, তারপর বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুল অব মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন আর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন তিনি। তারপর 2014 সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম বার্ড আন্ডার ওয়াটার। আপাতত তিনি নিউ ইয়র্কে থাকেন, সেখানে একাধিক লাইভ পারফরমেন্স করে তিনি মঞ্চ কাঁপিয়েছেন। একই সাথে আরুজ এবছর নমিনেটেড ছিলেন বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরির জন্য, যদিও সেই বিভাগে জয়ী হন অলিভিয়া রদ্রিগো। আসছি খেলার খবরে। 53 রানে অল আউট হয়ে 220 রানের পরাজয়। ডারবানের শেষ বিকেলে উইকেট ভয়ঙ্কর হয়ে ওঠে। অন্তত প্রথম 4 দিনে স্বল্পতার বাধা পেরিয়ে যতক্ষণ খেলা হয়েছে তাতে এই চিত্রই দেখা গেছে। সেই তুলনায় প্রথম 2 সেশনে ব্যাটিং করা তুলনামূলক সহজ বলেই মনে হয়েছে। আজ বাংলাদেশ যখন মনের গহীনে জয়ের স্বপ্ন নিয়ে নেমেছিল, তখন প্রথম 2 সেশনকে কাজে লাগানোই ছিল মূল চিন্তা। তা উবে যেতে খুব একটা সময় লাগেনি। কেশব মহারাজের বাঁ হাতে স্পিনের রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং। পঞ্চম দিনের খেলার 1 ঘন্টার মধ্যেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে 53 রানে। 3 উইকেট 11 রান নিয়ে দিন শুরু করে দিনের প্রথম 5 ওভারে আরও 3 উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। 33 রানে পড়েছে সপ্তম উইকেট। টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন স্কোরে অল আউট হয়ে যাওয়ার সংখ্যা তখন চোখ রাঙাতে শুরু করেছে বাংলাদেশকে। তা অবশ্য শেষ পর্যন্ত হয়নি। নাজমুল ও তাসকিন মিলে সে স্কোরটা পেরিয়ে গেছেন, তবে খুব বেশি দূর নয়। বাংলাদেশকে 50 রানে রেখে আউট হয়ে গেছেন টপ অর্ডারে একটু প্রতিরোধ করার নাজমুল। আর 1 রান যোগ হতেই ফিরেছেন খালেদও। 51 রানে পড়েছে 9 উইকেট। তাসকিনের বিদায়ের মাধ্যমে বাংলাদেশ অল আউট হন 53 রানে। যে টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেটিই কেনা পরিণত হলো 220 রানের বিশাল এক পরাজয়ের গল্পে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। এ মাসে সিলেটে সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা। চলতি মাসে দেশের 8 বিভাগের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই পরিমাণ হতে পারে 265 থেকে 325 মিলিমিটার। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হচ্ছে, দেশে চলতি এপ্রিল মাসে 2 থেকে 3টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এই মাসে 1 থেকে 2টি নিম্নচাপও সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে আছে কালবৈশাখীর আশঙ্কা। এপ্রিলে দেশের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারেও বলেও জানানো গেছে এই মাসের পূর্বাভাসে। রবিবার 3 এপ্রিল অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির সভা হয়। পরে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলে 2 থেকে 3 দিন বজ্র, শিলাবৃষ্টি সহ কালবৈশাখী হতে পারে। দেশের অন্যত্র 3 দিন থেকে 5 দিন বজ্র, শিলাবৃষ্টি, হালকা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। দেশের 8 বিভাগের মধ্যে এই মাসে সিলেট বিভাগে সর্বোচ্চ 265 থেকে 325 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে কম, 75 থেকে 90 মিলিমিটার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন বাংলা ভিউর পর্দায়।